প্রিয় শিক্ষার্থী, প্রসার কলেজে যারা ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে, তাদের আমরা শুভেচ্ছা জানাই। প্রথমে আসলে পৃথিবীব্যাপী যে মহামারী আমরা জানি, করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত একটা ডিজিজ, যে কারণে সরকার বা ইনস্টিটিউশন কর্তৃক যে বিকল্প শিক্ষা ব্যবস্থা, অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে, তারই অংশ হিসেবে প্রসার কলেজ এই অনলাইন ভিত্তিক কার্যক্রম চালিয়ে অংশ হিসেবে আমি বায়োলজি ক্লাসে অংশ নিচ্ছি। এবং সেই ক্লাসটা হচ্ছে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিভাগ। আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান বিভাগ। আমরা যে বায়োলজিটা ক্লাস নেব তার আসলে আমরা কি আমরা তোমরা অ্যান্সার করো যে আমরা কি প্রাণী না জীব না উদ্ভিদ? হ্যাঁ, এই তো ভালোই অ্যান্সার দিয়েছো। আমরা প্রাণী জীবেরই একটা অংশ। তাহলে আমরা যেটা কথা বলবো, আমরা জানি যেমন পদার্থ বিজ্ঞান আছে, যারা পদার্থ নিয়ে আলোচনা করে, আর আমাদের যে জীববিজ্ঞান আছে, হ্যাঁ, তাহলে সেই জীববিজ্ঞানটা বেসিক্যালি একটা সংজ্ঞা আছে। আমরা জানি জীব সম্পর্কিত আলোচনাকে আমরা বলি যে জীববিজ্ঞান। জীবের অনেক কিছু বিষয় আছে একটা জীবের মধ্যে, হ্যাঁ, জীব সম্পর্কিত আলোচনা, জীবের বংশবৃদ্ধি, জীবের কলেবর বৃদ্ধি, জীবের ইতিহাস, জীবনচক্র প্রভৃতি বিষয় নিয়ে, হ্যাঁ, জীবের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, হ্যাঁ, বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেইটি হচ্ছে জীববিজ্ঞান। আলোচনা করা হয় সেইটাই জীববিজ্ঞান। জীববিজ্ঞান আমরা জানি একটা বায়োলজি ইংরেজি প্রতিশব্দ। এই বায়োলজিটা আসছে যে ইংরেজি প্রতিশব্দ বায়োলজি। আমরা জানি বায়োলজি দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, একটা বায়োস আর একটা লগোস। তো বায়োস অর্থ হচ্ছে জীব আর লগোস হচ্ছে বিজ্ঞান, যাদের সামগ্রিকভাবে আমরা জানি যে এদেরকে একত্রে আমরা বলি জীববিজ্ঞান বলা হয়। তাহলে জীববিজ্ঞান আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টের একটা ফাদার আছে। জীববিজ্ঞানের পিতা কি? হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি? তো হ্যাঁ, তোমরা বলো। হ্যাঁ, এই তো তোমরা জীববিজ্ঞানের ফাদার্স তো বললে। জীববিজ্ঞানের ফাদারের নাম কি? তোমরা হয়তো বললে জীববিজ্ঞানের ফাদারের নাম হচ্ছে, আমরা জানি, অ্যারিস্টটল। হ্যাঁ, জীববিজ্ঞানের ফাদারের নাম হচ্ছে অ্যারিস্টটল। তো জীববিজ্ঞানের দুটো ব্রাঞ্চ আছে। আমরা জানি যে জীববিজ্ঞানের দুটো ব্রাঞ্চ। একটা হচ্ছে আমরা জানি যে জীববিজ্ঞানের যে ব্রাঞ্চগুলো আছে, বেসিক যে ব্রাঞ্চ, সে দুটো। একটা ব্রাঞ্চ হচ্ছে যে আমরা জানি, এক হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে তোমরা বলো যে উদ্ভিদ বিজ্ঞান কি? উদ্ভিদ বিজ্ঞান বলতে আসলে কি আমরা বলি? উদ্ভিদ মাটি ভেদ করে আসে না, কেঁচো ভেদ করে আসে। আমরা এইভাবে না বলে আমরা উদ্ভিদের নির্দিষ্ট সংজ্ঞা আছে, যারা খাদ্য তৈরি করতে পারে, যাদের মূল কাণ্ড পাতা বা পাতায় ব্যবহার করা না গেলেও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বা খাদ্য নাও তৈরি করতে পারে, যাদের বীজ থেকে অঙ্কুরিত হয় এবং যাদের কোষ প্রাচীর আছে, হ্যাঁ, এবং এদেরকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের একজন জনক আছে, তার নাম হচ্ছে থিওফ্রাস্টাস, একজন সায়েন্টিস্টের নাম, এবং এটা উদ্ভিদ বিজ্ঞানের জনক। আর প্রাণী বিজ্ঞান আমরা বলছি প্রাণী। আমরা জানি উদ্ভিদ এবং প্রাণী সবই কোষ দিয়ে গঠিত, বিকজ এই প্রাণীটা কোষের গঠনে কোনো কোষ প্রাচীর নাই। এদের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু নেই, যে কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং চলাচলে যারা সক্ষম, হ্যাঁ, এইরকম কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে তাদেরকে আমরা প্রাণী বলি। এবং এই প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে আমার জীববিজ্ঞানের যিনি জনক, সেই প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে আমরা অ্যারিস্টটল বলি। অ্যারিস্টটল। তো আমাদের এই বেসিক যে একদম সামারাইজ যে বায়োলজির যাদের মূল যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে ইতিহাস
এইটুকু আমরা জানবো। এর বাইরে আরো অনেক কথা পরে কথা হবে বিষয় সম্পর্কে। আমাদের নেক্সট আমাদের যে বিষয়টা আছে যে আমাদের জীববিজ্ঞানের পরবর্তী আমাদের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের প্রথম যে কন্টেন্টস আছে, প্রথম যে আলোচিত বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমরা কি দিয়ে গঠিত। তোমরা অ্যান্সার দাও, সেটাই আলোচিত বিষয়। আমরা তোমরা বলো যে মানুষ বা প্রাণী বা উদ্ভিদ কি দিয়ে গঠিত। তোমরা তো বললে কি দিয়ে গঠিত, সেল দিয়ে গঠিত। থ্যাঙ্কস যে এটা সেল দিয়ে গঠিত। সেল আসলে কি, সেল অর্থটা কি? সেল অর্থ হচ্ছে আসলে দেখো, সেলের অর্থ হচ্ছে আমরা জানি ক্ষুদ্র প্রকোষ্ঠ। কি ক্ষুদ্র প্রকোষ্ঠ, ক্ষুদ্র আমরা চেম্বার, একটা স্মল চেম্বার কি আমরা ক্ষুদ্র সেল পরিভাষা হিসেবে তার আবিধানিক অর্থ বোঝায়। তো আমরা আসলে সেলটা কেন কোষের সাথে এটা সম্পর্ক হলো, তো আমাদের রবার্ট হুক একজন সায়েন্টিস্ট, আমরা জানি রবার্ট হুক একজন সায়েন্টিস্ট 1665 সালে উনি প্রথমে সেল আবিষ্কার করেন। সেল আবিষ্কার করেন। তো সেলের যে ক্ষুদ্র প্রকোষ্ঠ, আমরা জানি যে সেলের মধ্যে আমরা খুব এটা সবাই জানি, সেলের একটা সজীব অংশ আছে আর একটা নির্জীব অংশ আছে। সেই সজীব অংশ রবার্ট হুক যে সেলটা দেখেছিলেন তাতে ছিল শুধুমাত্র নির্জীব অংশসমূহ, নির্জীব অংশসমূহ উনি দেখতে পেয়েছিলেন। তো সেটা কি অংশ ছিল? এটা সে একটা কোষের, আমরা জানি উদ্ভিদ কোষের চারিপাশে শক্ত একটা গঠন ছিল থাকে, সেইটাকে আমরা বলি কোষ প্রাচীর বলি আমরা। সেই কোষ প্রাচীর আমরা জানি সেলুলোজ নির্মিত, শক্ত, দৃঢ়, যে কারণে ভিতরে যে সজীব অংশটা ছিল না। তো স্বাভাবিক কারণে একটা জিনিসের চারিপাশে বর্ডার লাইন থাকলে ভিতরে যদি কিছু না থাকে তাহলে সেটাকে কেমন দেখায়? সেটাকে দেখায় একটা শূন্য ক্ষুদ্র প্রকোষ্ঠ সম্মিলিত একটা গঠন দেখা যায়। যে কারণে সেলটা রবার্ট হুক ওই ক্ষুদ্র যে কোষের যে ক্ষুদ্র অংশ সেটাকে উনি সেল নামে অভিহিত করেন। পরবর্তীতে এই জীববিজ্ঞানের সাথে রিলেটেড হয়ে এই জীববিজ্ঞানের যে গাঠনিক কোষের যে নন লিভিং পোর্শন, যে মৃত অংশ বলতে যে কোষ প্রাচীরটা যেটা শক্ত, সেটা বর্ডার ছিল, ভিতরে কোনো সজীব অংশ ছিল না, বিধায় এটাকে ওর ক্ষুদ্র প্রকোষ্ঠের যে পারিভাষিক শব্দ যে সেলটা নামকরণ করে। তাহলে আমরা সেলটা বলতে আসলে পরবর্তীতে সেলটা দেখা গেছে যে এটা কোষের অংশ এবং দুটি অংশ ভিত্তিক থাকে, একটা সজীব অংশ আর একটা নির্জীব অংশ। তো তার এই কন্ট্রিবিউশন, তার অবদানের ভিত্তিকে নামকরণ করা হয়েছে সেল। তাহলে সেল আসলে তুমি কি সেল দেখতে পারো? স্যার আমরা সেল না, সেল আমরা দেখতে পাই না, এটা ঠিক বললেন না। সেল দেখা যায় কিছু সেল, আর আমাদের যে জীবের যে গাঠনিক যে সেলগুলো আমরা বেশিরভাগই দেখতে পাই না, আমরা জানি সেগুলো আনুবীক্ষণিক। স্যার তোমরা বলো তো প্লিজ যে কোন সেলটা দেখা যায়? আমরা একটা সেল বলো যে দেখা যায়, কি বলো? এই তো হচ্ছে একটু 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 বলো, লজ্জা নেই তো, বলো। সেল দেখা যায়। সেলটা যেমন আমরা বলতে পারি যে আমরা যে ডিম খাই, এটা কি দৃশ্যমান কোনো সেল কিনা? এটাকে সেল বলবা কিনা? রাইট, থ্যাঙ্কস। এটা সেল, এক কোষে একটা সেল। একটা আমরা যেটা মুরগির ডিম খাই সেটা একটা সেল। মুরগির ডিম, ইট ইজ দ্য একটা সেল, একটা কোষ। তাহলে আমরা শিখলাম কি? আমরা জানি যে ম্যাক্সিমাম যে সেলগুলো যে উদ্ভিদ এবং প্রাণীর গঠনে যে কোষগুলো অংশ নেয় সেগুলো দেখা যায় না, খালি চোখে মাইক্রোস্কোপে দেখতে হয়। আর যেগুলো দেখা যায় সেগুলো আমরা কিছু দৃশ্যমান সেল আছে, যেমন হচ্ছে মুরগির ডিম আছে। আচ্ছা, আমাদের সবচেয়ে হিউম্যান বডিতে একটা সেল আছে, সেলটা যে সবচেয়ে দৃশ্যমান এবং বড় একটা সেল, তোমরা কি বলতে পারবা? বলো দেখি। এই তো সেই সেলটার নাম হচ্ছে কি? আমরা নিউরন বলি। আমরা কি বলি? আমরা নিউরন বলা হয়। নিউরনের যে দৈর্ঘ্য, লেন্থ, একটা সেলের
আমরা জানি যে এত লেন্থ হতে পারে, এটা অবিশ্বাস্য ব্যাপার। 1.37 মিটার, বুঝছো? 1.37 মিটার। তো সে আমরা দেখলাম কি সেলগুলো কিছু আনুবীক্ষণিক আছে, কিছু সেলগুলো আমাদের দৃশ্যমান। যদি গোলাকার সেলের কথা বলি, উট পাখির ডিম তোমরা দেখছো, উট পাখির ডিম, তাহলে এই উট পাখির ডিমটা সবচেয়ে বড় উট পাখির ডিম। হ্যাঁ, এই উট পাখির ডিম সবচেয়ে বড় একটা এককোষী একটা সেল। তো এই যে রবার্ট হুক, তিনি একজন সায়েন্টিস্ট এবং তিনি সেল যে শব্দ সে বইতে ব্যবহার করেন, সেই বইয়ের নাম ছিল কি? মাইক্রোগ্রাফিয়া। কি নাম ছিল? হ্যাঁ, লিখে নাও, মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া নামক মাইক্রোগ্রাফিয়া নামক বইতে উনি সেল শব্দটি প্রয়োগ করেন। এবং এরপরে দেখো যে সেলের পরে যা আরো কাজ করছে, যে লিওন হুক নাম শুনছ, লিওন হুক, ইনি দেখো যে সেলটার উনি প্রকৃত একটা সেল দেখেন, সজীব নির্জীব অংশভিত্তিক একটা সেল দেখতে পারেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সেল কাকে বলে? হ্যাঁ, তোমরা একটু ডিফাইন করো সেল। তোমরা তার উত্তর দাও, 9-10 করে এসছো, স্বাভাবিক কারণেই আমরা এই সেলটার সঙ্গে আশা করি পারবা। হ্যাঁ, কথা বলো। হ্যাঁ, এই তো হচ্ছে। হ্যাঁ, সেল তুমি যেভাবে বললে যে সেল হচ্ছে জীবের মানে উদ্ভিদ বা প্রাণী বলতে জীব বুঝায়, জীবদেহের গাঠনিক ও কার্যকরী এককে সেল বলা হয়। হ্যাঁ, এটা হয়, এটা নো ডাউট, এটা হয় অনেক। এই সেলটা এইভাবে প্রচলিত একদম সিম্পল সংজ্ঞা হিসেবে আমাদের কাছে চলে এসছে সেলটা। কিন্তু আমরা একটু যদি আরো একটু, অনেক সায়েন্টিস্ট সেলটাকে বিভিন্নভাবে একটা ডিফাইন করেছে। সেই ডেফিনেশনের আলোকে আমরা যদি বলি, সেলটা একটা বলছি কোনো ক্ষেত্রে জড়কোষ প্রাচীর থাকবে, কোনো ক্ষেত্রে জড়কোষ প্রাচীর থাকবে না, সজীব পর্দার ঝিল্লি দ্বারা আবৃত হবে, এবং যারা জীবের গাঠনিক কার্যকরী একক হবে, যারা কি বলবে যে পূর্বতন কোন কোষ থেকে সৃষ্টি হয়, তাদেরকে আমরা সেল, যারা আত্মপ্রজনশীল, যারা সেলফ রিপ্রোডাক্টিভিটি আছে, যারা নিজের থেকে নিজের মাধ্যমে আরেকটা কোষ তৈরি করতে সক্ষম হয়। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? ডিফাইনটা বলতে পারি এইভাবে, কোষ প্রাচীর থাকতেও পারে, নাও পারে, যাদের কোষ ঝিল্লি দ্বারা আবৃত অবশ্যই থাকবে, যাদের মধ্যে সজীব প্রোটোপ্লাজম এই সত্তার মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যাদের কি গাঠনিক এবং কার্যকরী একক হবে কোষ, এবং যারা পূর্বতন কোষ থেকে তৈরি হয় এবং যারা আত্মপ্রজনশীল হয়, তাদেরকে আমরা সেল বলবো। থ্যাংক ইউ। তোমরা এই যে সংজ্ঞাটা লিখলে বা লিখলে ভালো লাগলো। এরপরে আসছে, দেখো আমরা আসছি যে সেলের যে অংশভিত্তিক যদি আমরা ডিসকাস করি, বেসিক্যালি সেলের মধ্যে কি অংশভিত্তিকটা পাই আমরা। সেলের যদি বেসিক্যালি দেখো যে একটা হচ্ছে যে সেলের যে আমরা বেসিক্যালি দুটো অংশ, একটা হচ্ছে তরলীয় গঠন আছে একটা, সেটাকে আমরা বলি সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বলি আমরা। সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বলা হয়, মাতৃকা শব্দটা ব্যবহার করা আছে। দেন আরেকটা হচ্ছে যে ম্যাট্রিক্সকে, আরেকটা হচ্ছে যে কোষ অঙ্গাণু আছে, কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলোকে আমরা বলি সাইটোপ্লাজমিক অর্গানেলস বলা হয়। সাইটোপ্লাজমিক অর্গানেলস বলা হয়। তাহলে এইগুলো আছে এবং এগুলো দুটো অংশ পাই। এখন আমরা একটা জানি যে সেল একটা বায়োলজির একটা ব্রাঞ্চ। সেল একটা কি? হ্যাঁ, একটু লিখে নাও, সেল ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি। তো সেল সম্পর্কিত আলোচনা যেটা হয় তাকে বলি আমরা সাইটোলজি বলি। আমরা কি বলি? আমরা সাইটোলজি। সেল কোষ সম্পর্কিত আলোচনাকে আমরা বলি
সম্পর্কিত আলোচনাকে আমরা বলি সেল বলি। আমরা কি বলি? সেল বলা হয়। হ্যাঁ, তাহলে সেল বলা হয়। তাহলে আমরা সাইটোলজি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি, এটাকে আমরা বলি সাইটোলজি বলি। আমরা আমাদের নেক্সট যে কথাগুলো আসছে, আমরা যে সেলগুলো যদি আমরা দেখি, তাহলে সেলের আমরা আসছি যে সেলের টাইপস অফ সেল। হ্যাঁ, টাইপস অফ সেল, দিস ইজ দ্য একটা আমরা জানি যে উচ্চতার উপর ভিত্তি করে, কালার উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে ভাগ করি। আমরা স্বাভাবিক কারণেই আমরা সেলকেও বৈশিষ্ট্যগত ভিন্নতার কারণে দুই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, একটা কি নিউক্লিয়াসের গঠন, তুমি একটু বলতে পারবা? গঠনের উপর ভিত্তি করে। যদি ব্যাকটেরিয়ার কথা বলি, ভিত্তি করে, হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসটা প্রাণ কেন্দ্র বলা হয়। হ্যাঁ, এবং নিউক্লিয়াসটা যাদের গঠনভাবে যদি কোনো অংশ না থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়। সেই কোষগুলোকে বলছি আমরা আদিকোষী। কি বলি আমরা? আদিকোষী বলি আমরা। আর যাদের নিউক্লিয়াসটা খুব ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য সেল, আমরা জানি সেটাকে কোষের মস্তিষ্ক বলি। যদি সেই নিউক্লিয়াসটা সুসংগঠিত হয়, তাদেরকে আমরা কি বলি? প্রকৃত কোষী বলি আমরা। আরো একটা প্রকারভেদ আছে, যেমন সেলের কাজের উপর ভিত্তি করে। কাজ কি? কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে আমরা জানি যে ভিত্তি করে এক হচ্ছে দেহকোষ, আমরা বলি সোমাটিক সেল অর বডি সেল। আরেকটা বলি আমরা রিপ্রোডাক্টিভ সেল, যাদেরকে বলি জনন কোষ। আমরা এই কথাগুলো আগামী দিনে আরো ডিটেলস করা হবে, কোষ সম্পর্কিত কথা হবে। প্রথম ক্লাসে তোমরা পার্টিসিপেট করেছো, তোমাদের সাধুবাদ জানাই। তোমরা ভালো থাকো। মহামারী এই করোনা ভাইরাসে তোমরা সুস্থ সুন্দর ভালো থাকো, ফ্যামিলির সবাই সাথে থাকো। আগামী দিন তোমাদের ক্লাসে দেখাবে। ধন্যবাদ, ভালো থাকো।